সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের পাবলিক টক অনুষ্ঠানে। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন বিদেশী একজন বিশেষ অতিথি, যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাই আজকের এই বিশেষ পর্বটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির প্রখ্যাত একজন অধ্যাপক প্রফেসর ডক্টর প্রণম ধর, যিনি একাধারে শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে খ্যাতির সাথে কাজ করবেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার স্যার, আমি আপনাদের কাছে স্যার আসছি কিছু সমসাময়িক বিষয় নিয়ে স্যার। তার মধ্যে আপনি জানেন যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং সেই রাজনৈতিক পট পরিবর্তনের পর মুহূর্ত থেকে বাংলাদেশের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সম্পর্কের বেশ কিছুটা অবনমন হয়েছে। যে সম্পর্কটি ছিল, আমরা স্বাধীনতা থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তীকালীন সময় প্রতিটি ক্ষেত্রেই ভারত এবং বাংলাদেশের যে সুসম্পর্ক দেখেছি, সেই সম্পর্কে বেশ কিছুটা আমাদের মনে হচ্ছে ফাটল ধরেছে বিভিন্ন ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, পররাষ্ট্র ক্ষেত্রে বা বিভিন্ন ইস্যুতে আমরা দেখছি। এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো যে স্যার, আপনার কাছে কি মনে হয় আসলে রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তীতে ভারতের সাথে সম্পর্কের যে উন্নয়নের ধারাটি ছিল বা সম্পর্কের যেই আমাদের উষ্ণ একটি সম্পর্ক ছিল, সেটি থেকে সম্পর্কটা কিছুটা তলানিতে মনে হচ্ছে আপনার কাছে? কেনই বা এমন একটি বিষয় আমাদের সামনে উঠে এসেছে? এটি থেকে উত্তরণের কি পথ বা কি পরামর্শ আপনার পক্ষ থেকে মনে হয় রয়েছে? খুবই ভালো প্রশ্ন এবং খুব প্রাসঙ্গিক প্রশ্ন। যে প্রশ্নটি আপনি করলেন শিক্ষাবিদ এবং অর্থনীতিবিদ হিসাবে, যখন সারা বিশ্বের অর্থনীতির এবং বিভিন্ন দেশের অর্থনীতির বিষয়টা আমাকে দেখতে হয়, তখন বিশ্লেষণের মধ্যে দেখতে পাই যে ভারতবর্ষ পশ্চিম এশিয়ার একটি উন্নত অর্থনীতি এবং বাংলাদেশও কিন্তু বাণিজ্যের নিরিখে পশ্চিম এশিয়ার আরেকটি উন্নয়নশীল অর্থনীতি ছিল। এবং আমরা যদি একটু পিছিয়ে যাই স্বাধীনতার পূর্ববর্তী যুগে, তখন কিন্তু এই উষ্ণ সম্পর্কের কারণ কিন্তু ছিল বাণিজ্য এবং অর্থনীতি। আবার উল্টোটা বাণিজ্য এবং অর্থনীতির উষ্ণায়নের কারণটা কিন্তু ছিল ভালো সম্পর্ক। আমরা যদি বাংলার কথা বলি, আমি পশ্চিমবঙ্গে বসবাস করি, দুই বাংলার যে সম্পর্ক, আমরা দুই বাংলাকে আলাদা করে দেখতাম না। আপনারা জানেন যে ঢাকাই মসলিন যেমন বিখ্যাত, তেমনি নদিয়ার শান্তিপুর বা ফুলিয়ার তাঁতের শাড়ি, এগুলো সবই কিন্তু একটাই বাংলার মধ্যে ছিল। এবং কলকাতার রসগোল্লা, যেটাকে আমরা বাংলার রসগোল্লা বলি, এরকম অনেক কিছু জিনিসের মাধ্যমে আমাদের একটা মৈত্রীর ভাবধারা চলে আসছিল। এবং পরবর্তীতে স্বাধীনতার পরবর্তী কালে বাংলাদেশের তদানীন্তন মুখ্যমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে অনেকগুলি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। এবং আমাদের যে আপনাদের যে জাতীয় সঙ্গীত ছিল, সেই জাতীয় সঙ্গীতটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবং পরবর্তীকালে আমি জাফর সাহেবকে বলি, আপনি যখন গবেষক হিসাবে পশ্চিমবঙ্গে এলেন, ভারতবর্ষে এলেন, তখন আপনার সঙ্গেও এই মৈত্রী সূত্র ধরে এই কবিগুরুর বিখ্যাত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং তার পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়গুলিকে কেন্দ্র করে আপনার সঙ্গে একটা মৈত্রী ভাবধারা গড়ে ওঠে। আমি ব্যক্তিগতভাবে জানি যে একজন বিখ্যাত গবেষক, আপনাদের একজন প্রাক্তন মন্ত্রী, আমি নাম বলছি না, তিনিও কিন্তু ইউএস এর একটি ইউনিভার্সিটি থেকে বেশ কৃতিত্বের সঙ্গে পিএইচডি করে বেরিয়েছেন আমার তত্ত্বাবধানে। এই যে একাডেমিক বা এই যে অর্থনৈতিক বা এই যে বাণিজ্যিক সম্পর্ক এবং তার বাইরে বেরিয়ে গিয়ে একটা মানবিক সম্পর্ক, এই মৈত্রীর ভাবধারা, তা কিন্তু আমাদের উভয় দেশের অর্থনীতিকেই শক্তিশালী করেছে। এবং পশ্চিম এশিয়ার শুধু নয়, এশিয়ার এবং সমগ্র বিশ্বের অর্থনীতির নিরিখে একটা শক্তিশালী অংশ বলে চিহ্নিত ছিল। পরবর্তীকালে যেটা এলো, আমি কিন্তু একেবারেই, আমাকে বিদেশি বলেছেন, অবশ্যই ঠিক সেটা, আমি ভারতবর্ষের বা পশ্চিমবাংলার নিরিখে এবং অর্থনীতির নিরিখে আমি কিন্তু মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি পরবর্তীকালে ক্ষমতায় এলেন, তাকে কিন্তু একজন অর্থনীতিবিদ এবং সফল
অর্থনীতিবিদ হিসেবে জানতাম, তার যে গ্রামীণ উন্নয়ন এর মডেল, সেই মডেলের উপর ভিত্তি করে আমারও অনেক কাজ আছে। কিন্তু পরবর্তীতে যেটা এলো যে গণ অভ্যুত্থান এবং এক ধরনের আহ ঋণাত্মক মনোভাব, তাতে করে কিন্তু আমাদের এই মৈত্রীর ভাবধারা কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। এবং আমার মতে এই যে অর্থনৈতিক টালবাহানা বা এই মৈত্রীর টালবাহানা অন্যরকম একটা সম্পর্ক, তাতে আখেরে কিন্তু বিশ্ব অর্থনীতিতে ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয়েরই ক্ষতি হয়েছে। এবং সেটা পরবর্তীকালে আরো যাতে ঋণাত্মক জায়গায় না যায়, আমার মত যে সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। ব্যক্তিগত সম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক দুটো যদিও আলাদা আলাদা, কিন্তু সেই সম্পর্ক উন্নয়নের দিকে জোর না দিয়ে আমরা যদি শুধুমাত্র ধর্মীয় বা অন্যান্য বিষয়ে নিয়ে মাতামাতি করি, আমার তো মনে হয় হিন্দু মুসলিম আলাদা নয়। আমি জাফর ভাইয়ের ভাই বাড়িতেও খেয়েছি, জাফর ভাই আমার বাড়িতে এসেছেন, আমার বাড়িতেও খেয়েছেন। এবং আমাদের মধ্যে যে আত্মিক সম্পর্ক, আমাদের প্রাণের সম্পর্ক, সেই সম্পর্ক তো আমরা একেবারেই ভুলে যেতে পারি না। আমার মনে হয় অর্থনীতির এবং রাজনৈতিক বা সমাজের পুনর্গঠন দরকার। এবং আমাদের ভাবনা চিন্তা করার সময় এসেছে যে এই অস্থিরতা কাটিয়ে আমরা কিভাবে আবার অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং সামাজিক পুনরুজ্জীবনের দিকে ফিরতে পারি। এটাই আমার ভারতীয় হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং আপনাদের বন্ধু হিসাবে আমার এটা মত। স্যার, আপনি একটি বিষয় বলছিলেন যে ধর্মীয় একটি বিষয় এসেছে আপনার আলোচনা থেকে, যেটি হচ্ছে যে ধর্ম দিয়ে আসলে তো কখনোই কোনো রাষ্ট্র বা কোনো দেশ বা কোনো জাতি তাদের নিজেদেরকে বিভেদ করতে চায় না, এটি আমরাও মানে কামনা করি না। তো সেই ক্ষেত্রে স্যার দেখা যাচ্ছে যে সংখ্যালঘু ইস্যুতে আপনার রাষ্ট্র কথা বলছে আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বা আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে, এমন কিছু স্পর্শকাতর বিষয় কথা হয়েছে। কিন্তু বাস্তবিক পক্ষে যেটি হয়েছে যে এটি আমাদের দেশের সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে এগুলো কোনো ধর্মীয় ভিত্তিতে নয়, এগুলো ছিল বিচ্ছিন্ন ঘটনা এবং সবগুলোই রাজনৈতিক প্রতিহিংসা একটি থাকে বা রাজনৈতিক পট পরিবর্তনের পরে দেখা যায় যে রাজনৈতিক কিছু ঘটনা ঘটে যায়, সেখান থেকে এই ধরনের কিছু দুর্ঘটনা হয়েছে যেগুলো পরবর্তীতে খুব শক্ত হাতে দমন করা হয়েছে। এখনো পর্যন্ত একটি স্থিতিশীল পরিবেশ বাংলাদেশে রয়েছে। তো স্যার, এই জায়গাতে এসে আমি যেটি যুক্ত করতে যাচ্ছিলাম আপনার কাছ থেকে সেটি হচ্ছে স্যার, এই ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের জন্য আমাদের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে, বিভিন্ন বিবৃতি দেওয়া হয়েছে। আপনাদের সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ রয়েছে বলে আপনার কাছে মনে হয়? এই সম্পর্কটি তো একটি জায়গায় এসে থেমে রয়েছে, যেটি উন্নয়নের এটা একটি খুব প্রাসঙ্গিক প্রশ্ন, খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন। আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি বলতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের কিন্তু একটি খুব ধর্মীয় সৌহার্দ্য বজায় ছিল, এখনো আছে। দেখুন, আমাদের এখানে এখনো রমজান পালিত হচ্ছে প্রতিদিন, এবং সেক্ষেত্রে আমরা দেখি ইফতার পার্টিগুলোতে আমরাও যাচ্ছি এবং একসঙ্গে একটা সৌহার্দ্যের ভাবধারা বজায় রয়েছে। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারে যারা আসীন রয়েছেন, তাদের দিক থেকে সত্যি একটা উদাসীনতার মনোভাব আমরা বেশ কয়েক বছর দেখছি। এবং এটা এই প্রসঙ্গে বলা উচিত, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে আমরা চাইবো যে বিশ্বের অস্থিরতা যত কমবে, হিংসা যত কমবে এবং ব্যক্তিগত রাজনৈতিক হিংসাকে চরিতার্থ করতে গিয়ে আমরা যদি অর্থনীতিকে বর্জন দিই, আমরা যদি সৌহার্দ্যকে বর্জন করি, তাহলে আলটিমেটলি আমরা আমাদেরই ক্ষতি ডেকে আনছি। সেক্ষেত্রে আমাদের যে কেন্দ্রে আসীন সরকার, তাদেরও শুভবুদ্ধিশীল হতে হবে। আমি জানি না ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা যায় না। আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, আপনাদেরও যে স্বাধীনতা সংগ্রাম, তার মূল বিষয় কিন্তু ছিল নিজেদের অর্থনৈতিক স্বাধীনতা, নিজেদের বাক স্বাধীনতা, কর্ম স্বাধীনতা। ধর্মের ভিত্তিতে স্বাধীনতা কখনোই প্রাধান্য পেতে পারে না। ধর্ম একমাত্র নিজের ঈশ্বরকে নিজের কাছে টানার একটা মাধ্যম এবং কিছু প্রথা মাত্র। তার মাধ্যমে মানুষ নিজের আত্মিক ভাবধারাকে খুঁজে পায়। কিন্তু ধর্ম কখনো শত্রু হতে পারে না। আমার ধর্ম আপনার শত্রু হতে পারে না, আপনার ধর্ম অন্য কারুর শত্রু হতে পারে না। ধর্ম আলাদা আলাদা কথা বলে, কিন্তু ধর্মের মাধ্যমে আমি যতটুকু আমি কোরআন শরীফও পড়েছি, আমি শরিয়ার প্রিন্সিপাল গুলো পড়েছি, তার উপরে আমার গবেষণা পত্র আছে। সেখানে দেখেছি আমরা যেমন সিন্নি দিই, আমরা হিন্দুরা সিন্নি দিই, আপনারা মুসলিমরাও কিন্তু সিন্নি বা সিরনি, সেটাকে আমরা সোশ্যাল ট্যাক্স বলি, যেটা রিবা বা জাকাতের মাধ্যমে আপনারা সামাজিক বন্টন এবং সামাজিক গণবন্টনের ভাবধারা অক্ষুণ্ণ রেখেছেন। আমরাও কিন্তু রেশনিং সিস্টেমের মাধ্যমে একই জিনিস করছি। আপনারা আপনাদের আল্লাহকে ডাকছেন, আমরা আমাদের ঈশ্বরকে বা গডকে ডাকছি। সব জায়গাটা কিন্তু এক জায়গায় গিয়ে মিলেছে, তিনি আল্লাহ হন বা গড হন বা ভগবান হন।
আমরা আমাদের যাকে পূজনীয় বা পূজ্য তাকে স্মরণ করছি, কিন্তু সেটা আপনার প্রতি শত্রুতার বিনিময়ে নয়। সেটাই এখন আমাদের কাছেও ভীষণ কনফিউশন, যে আমাদের দেশেও একটা দেখছি কেন্দ্রীয়ভাবে যারা রয়েছেন তাদের একটা ধর্মের ভিত্তিতে বিভাজনের প্রবণতা। আমি আশা করব যে এই প্রবণতা কেটে যাবে আগামী দিনে, এবং এই সমস্ত হিংসা যেটা ব্যক্তিগত স্তরের সেটাকে একটা রাজনৈতিক স্তরে নিয়ে গিয়ে তার মাধ্যমে সমাজকে ভাগ করে দেওয়া, এতে আখেরে ক্ষতি কিন্তু আমাদেরই হচ্ছে। জাফর ভাই, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আপনার বাড়িতে ধরে নিন 4 জন পরিবারের সদস্য, আপনার ইনকাম ধরুন একজনেরই। যদি 4 জনে বলেন আমি আলাদা 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 বাড়িতে থাকবো, তাহলে একজনের ইনকাম, তিনি একটা বাড়িতে থাকলেন, বাকি 3 জনের কাছে কিন্তু এই ইনকাম বা আয়ের কোনো ভাগ রইল না। তাহলে তাদের অবস্থা তো গরিব অবশ্য হবে, কি হবে না? ঠিক সেই রকম আমরা যদি ধর্মের ভিত্তিতে বা মতবাদের ভিত্তিতে বিভাজনে যাই, তাহলে আলটিমেটলি আমরা দেখছি আমাদের আয়কে আমরা বন্টন করে নিচ্ছি, এবং কেউ কেউ আয় পাচ্ছেন, কেউ কেউ আয় পাচ্ছেন না। তাই পরোক্ষে আমরা এই বিভাজনের মাধ্যমে আমাদের গরিব অবস্থাকে ইনভাইট করছি বা নিমন্ত্রণ করে নিচ্ছি। সেটা কখনোই কাম্য নয়। দুটোই আমাদের উন্নয়নশীল বা উন্নত অর্থনীতির দিকে যাচ্ছে, ভারত বলুন বাংলাদেশ বলুন। এবং আমরা মার্জার বা অ্যামালগামেশনের কথা জানি। দুটো উন্নয়নশীল অর্থনীতি যদি আবার হাত মেলায়, তাহলে আমরা অবশ্যই বৃহত্তর উন্নত শক্ত অর্থনীতির দিকে যাব। এই শক্ত অর্থনীতির দিকে যেতে গেলে আমাদের ব্যক্তিগত মতভেদ দূর করতে হবে, ব্যক্তিগত বিভাজন প্রবণতা দূর করতে হবে, এবং আলটিমেটলি আমাদের একসঙ্গে থাকতে হবে। এই যে ইউনাইটেড হওয়ার মানসিকতা, এটা আপনার চ্যানেলের মাধ্যমে আশা করব শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে ছড়িয়ে যাবে, এবং এই বিভাজন প্রবণতা দূর হবে। আজকে হিংসা কখনো মুক্তির পথ হতে পারে না। আমাদের মহাত্মা গান্ধী দেখিয়ে গেছেন, আমাদের বিভিন্ন মনীষীরা দেখিয়ে গেছেন, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, এমনকি আমি হজরত মোহাম্মদের জীবনী পড়েও দেখেছি যে তিনি কখনো বা তারা কখনো বিভাজনের কথা বলেননি। তারা ঈশ্বর সাধনা বা আল্লাহর সাধনার কথা বলেছেন, তারা উপবাসের কথা বলেছেন, যেটা আমরা পূর্ণিমাতে করি বা অমাবস্যায় করি, আর আপনারা রমজান মাসে করেন। দুটোর কারণ তো একটাই, শরীর ও মনকে সুস্থ রাখা, একাগ্র চিত্তে তাকে ডাকা। এখানে তো কোথাও হিংসার বার্তা বলে দেওয়া নেই। তাই হিংসা বর্জন করা উচিত, এবং একতার মনোভাব নিয়ে, সৌহার্দ্যের মনোভাব নিয়ে চলা উচিত। তবেই কিন্তু সমৃদ্ধি পাবো। আমাদের শত্রু কিন্তু ধর্ম নয়, আমাদের শত্রু কিন্তু হিংসা নয়, আমাদের শত্রু হচ্ছে অদৃশ্য, যারা আমাদের বিভাজন করার চেষ্টা করে চলেছেন। এবং আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল করতে পারলেই তো আমাদের উপর রাজত্ব করা যাবে। তাই সেই অদৃশ্য বা দৃশ্য শক্তিগুলিকে চিনুন, সেই দৃশ্য বা অদৃশ্য রাষ্ট্রগুলিকে চিনুন, এবং তাদের থেকে নিজেদের দূরে রেখে আবার সৌহার্দ্যের মনোভাব গড়ে তুলুন, এবং ভারত বাংলাদেশের মৈত্রী অক্ষুণ্ণ থাক, এটা আমি কামনা করব। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, এই পর্যায়ে আমি ছোট্ট একটি বিষয় জানতে চাইবো, যেটি আপনি ভালো করেই জানেন। ইতিমধ্যে এটি নিয়ে অনেক কথা, অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনাও হয়েছে। স্যার, সম্প্রতি দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পরে ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের আহ, সংবাদ প্রচারিত হচ্ছে। এই সংবাদগুলো নেতিবাচক প্রভাব পড়ছে দুই দেশের সম্পর্কের মাঝে, এটি নিয়েও কথা হয়েছে। বিভিন্ন বিশেষজ্ঞ আপনাদের দেশের তরফ থেকে, আমাদের দেশের তরফ থেকে, বিভিন্ন গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাও বলেছেন যে এই ধরনের সংবাদ প্রচারণা থেকে আসলে বিরত থাকা উচিত। এটি সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বেশ বড় একটি অন্তরায় হয়ে কাজ করবে। স্যার, এটি করার পেছনে আপনার কাছে কি মনে হয়? একজন অর্থনীতিবিদ, একজন শিক্ষাবিদ এবং একজন মিডিয়া ব্যক্তিত্ব, সকল দিক থেকে আপনার পদচারণা রয়েছে। আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয়, এটি কি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য করা হচ্ছে, নাকি এটি কোনো রেষারেষির পর্যায় থেকে করা? না, এর মধ্যে অবশ্যই এজেন্ডা আছে, আপনি একদম ঠিক প্রশ্ন করেছেন। এবং শিক্ষাবিদ ছাড়াও আমি সমাজতত্ত্ববিদ এবং সমাজের অন্যান্য কাজ করতে হয়। আমি একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি কিছু, এই যে অদৃশ্য শক্তির কথা বললাম, কিছু দেশের চক্রান্ত রয়েছে এই সম্পর্কের অবনতি আরো ছড়িয়ে দেওয়ার। এবং এর ফল কি হবে জানেন? এই যে বিশ্বের অন্যান্য অংশ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার প্রবণতা, এর থেকে যেমন শ্রীলঙ্কা একটি অত্যন্ত দুর্বল অর্থনীতি হয়ে গেছে, পাকিস্তান একটি অত্যন্ত দুর্বল অর্থনীতি হয়ে গেছে। আপনি দেখছেন যে ইথিওপিয়ার মতো দেশগুলি পাশ্চাত্যে অত্যন্ত দুর্বল অর্থনীতি হয়ে গেছে।
এর একটাই কারণ হচ্ছে আগ্রাসন। কিছু দেশের আগ্রাসন নীতির কারণে তারা এই চক্রান্তের বীজ বপন করে দিয়েছেন, যাতে করে আমি আপনি আলাদা ভাবতে পারি। সেক্ষেত্রে আপনাদের মতো সংবাদ মাধ্যমের এই যে সদর্থক ভূমিকা, সেটাকে আমি অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানাই। যে মৈত্রীর বার্তা যে আপনারা নিয়ে আসতে চাইছেন এবং বিচ্ছিন্নতাবাদকে বর্জন করতে চাইছেন, এটাই আমাদের এখনকার মতো হওয়া উচিত। যারা গণ অভ্যুত্থানের পরে ক্ষমতায় এলেন আর যারা এলেন না, যারা এলেন তাদের কাছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব, যারা ক্ষমতায় নেই তাদের প্রতি হিংসা বর্জন করে, দেখুন দুতরফাই কিছু ভালো কিছু খারাপ আছে। ভালোটাকে নিয়ে খারাপটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার যদি একসঙ্গে থাকার মানসিকতা করা যায়। হ্যাঁ, আপনারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছেন, আমরা দেখেছি জাতীয় লোগো এবং বিভিন্ন হিংসাত্মক কার্যকলাপ, যেমন কিছু সত্য ঘটনা আছে তাকে রং চড়িয়ে কিছু সংবাদ মাধ্যম পরিবেশন করছেন এবং তাতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা চেষ্টা হয়েছে, এখনো পর্যন্ত হয়নি। জাতীয় লোগো পরিবর্তনের চেষ্টা হয়েছে, এখনো হয়নি। এবং বিভিন্ন মনীষীদের মূর্তি, সেগুলো কিন্তু কোনো ধর্মাবলম্বী মানুষ করছেন না, কোনো নতুন রাজনৈতিক মতাদর্শের মানুষ করছেন না, সেটা কিছু লোকের মদতপুষ্ট কিছু বিচ্ছিন্ন মানুষ করছেন। সেটা একটা ব্যক্তিগত স্তরের রাজনৈতিক হিংসা। দেখুন, প্রত্যেকটি রাজনৈতিক দলেও কিছু ভালো লোক কিছু খারাপ লোক থাকেন। এখন ভালো লোকের সংখ্যা কমে গিয়ে কিছু স্বার্থান্বেষী বাইরে থেকে কিছু লোক যদি কিছু লোককে খেপিয়ে দেন, তাহলে এই ঘটনাগুলো ঘটবেই। সেক্ষেত্রে প্রত্যেক দলেই কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ থাকেন। আপনার দেশে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যা অনেক বেশি। জাফর ভাই, যখন আমি আপনার বাড়িতে, আপনার গ্রামে, আপনার অঞ্চলে এবং ঢাকাতেও গেছি, পরবর্তীতে বিভিন্ন লোকের সঙ্গে মিট করেছি, আমি দেখেছি কিন্তু যে তাদের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যাই বেশি। কিছু মানুষকে রাগিয়ে দেওয়া হচ্ছে এবং অকারণে তাদের মধ্যে একটা ধর্মীয় সেন্টিমেন্ট তৈরি করে দেওয়ার কারণে এগুলো হচ্ছে। এগুলো আমাদের যৌথ প্রচেষ্টা, এগুলো বন্ধ করতে হবে এবং মৈত্রীর ভাবধারাকে আবার নিয়ে আসতে হবে নিজেদের স্বার্থে। না হলে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছি এবং অর্থনীতি কিন্তু যে কোনো সমাজের উন্নতির বা অবনতির মূল কারণ। অর্থনীতিকে উন্নত করতে গেলে আমাদের সম্পর্কের উন্নয়ন করতেই হবে এবং এই যে মিডিয়াগুলি আমাদের বিচ্ছেদ করার চেষ্টা করছেন, আমার অনুরোধ এই মিডিয়াগুলিকে আপনারা চিহ্নিত করুন। আমার পশ্চিমবঙ্গের যে অ্যাডমিনিস্ট্রেশন, তার মাধ্যমে ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশনের কাছেও অনুরোধ বারবার জানানো হয়েছে যে এই বিচ্ছিন্নতাবাদী মিডিয়া, যারা বিচ্ছিন্নতা করতে চাইছেন, বিচ্ছিন্নতাবাদী শক্তি বা দল, তাদের চিহ্নিত করুন এবং তাদের একঘরে করুন। আমাদের জনজাগরণই কিন্তু আমাদের শক্তি। হিংসা কখনো হিংসার উত্তর হতে পারে না। মানুষ যত জনজাগরিত হবে, মানুষের মধ্যে যত নিজের চেতনা বাড়বে, যত মানুষ বুঝতে শিখবে যে ভুল করেছি, আত্মসমালোচনা করতে পারবে, তত কিন্তু আমরা আমাদের সৌহার্দ্যের পথ আবার প্রশস্ত করব, আমাদের আমাদের অর্থনৈতিক উন্নয়নের পথ আরো প্রশস্ত করব। ধন্যবাদ স্যার। স্যার, আপনি জানেন যে কেন্দ্রীয় সরকারের, ভারতের কেন্দ্রীয় সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, উনি একটি স্টেটমেন্ট দিয়েছেন, যেটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, দ্য হিন্দু এবং পিটিআই। আপনি জানেন স্যার, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের এই যে রাজনৈতিক পট পরিবর্তনের যে বিষয়টি, এটি ভারত কেন্দ্রীয় সরকার আগে থেকে জানতেন, তারা উপলব্ধি করতে পারছিলেন, কিন্তু কোনোভাবেই হাসিনা সরকারের উপরে প্রভাবিত করার মতো কোনো অবস্থা ছিল না, যে কারণের জন্য এই বিষয়টি নিয়ে খুব একটা বেশি আগানো যায়নি এবং এটি ভারত সরকার জানতো। তো এবং সেগুলো যেই এই জায়গা থেকে কথাগুলো বলা হয়েছে, এটি আমাদের দেশের জন্য, ভারত বাংলাদেশ দুই দেশের জন্য আপনার কাছে কি মনে হয় যে নতুন করে এই ধরনের একটি বার্তা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন কেন্দ্রীয় সরকারের? একদমই এই ধরনের মন্তব্য বাঞ্ছনীয় নয়। এই ধরনের মন্তব্য একেবারেই ওনার ব্যক্তিগত মন্তব্য। এটা কোনো রাজনৈতিক দলের, শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক দলের মন্তব্য হতে পারে না। এবং আমরা দেখছি এরকম কিছু মানুষ, আপনারা হয়তো খবর রাখেন যে পরশুদিনই দেখলাম যে কেরালার বিধানসভা থেকে এই দলের কয়েকজন বিধায়ককে এই ধরনের মন্তব্যের জন্য চ্যাংদোলা করে বার করে দেওয়া হলো। এই যে ব্যক্তিগত মন্তব্যগুলি দলীয় স্তরে এবং সরকারি স্তরে নিয়ে আসছেন, এর কোনো ভিত্তি আছে কি? আগে থেকে যদি জানতেনই, আমরা G7, আমরা সার্ক, এই সমস্ত চুক্তিবদ্ধ দেশের সদস্য, আমরা কি বলতে পারি কোনো একটি রাজনৈতিক এবং প্রশাসনিক পদে থেকে সর্বোচ্চ স্তরে কিন্তু কেউ বলতে পারেন আমরা জানতাম অথচ আমরা কিছু করতে পারিনি? এটা সম্পূর্ণভাবেই ওনার ব্যক্তিগত মন্তব্য এবং হঠকারী মন্তব্য। এই ধরনের হঠকারী মন্তব্যের জন্য পৃথিবীতেও আমাদের ভারতবর্ষের সম্মান নষ্ট হচ্ছে এবং এই ধরনের
মন্তব্য আরো বিচ্ছিন্নতা সৃষ্টি করছে। আমি তো অন্তত শিক্ষিত মানুষ হিসেবে এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছি। হ্যাঁ, কোনো বিচ্ছিন্ন ঘটনা কারোর কানে আসতে পারে, সেটা সরকারিভাবে ঘোষণা করা যায় না, কারণ প্রত্যেকটি দেশের কিছু কূটনৈতিক সম্পর্ক আছে এবং এই কূটনৈতিক সম্পর্কের অঙ্গ হিসাবে ভারত বাংলাদেশের যে এম্বাসি বা যে বিদেশ মন্ত্রক, তাদের মধ্যে এই আলোচনা হতেই পারতো যে আমরা আপনাদের সম্পর্কে এটা জেনেছি এবং এটা সম্পর্কে আপনারা সতর্ক হন। এই আলোচনা যে হয়নি তা নয়, কিন্তু যিনি বলছেন তিনি এই খবর না রেখে যে বিচ্ছিন্নতাকামী শক্তিকে বাহবা দিয়ে এই কথাগুলি বলছেন এবং ইন্ধন যোগাচ্ছেন, এটা বলাই বাহুল্য। এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের মানুষকে ক্ষমতায় আসীন রাখাটাই তো মূর্খতা। যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকারী রাষ্ট্রের জনকল্যাণমূলক মন্তব্য পরিহার করে অশান্তি ছড়ায় এমন উস্কানিমূলক মন্তব্য করেন, তাকেই তো জনসাধারণের বর্জন করা উচিত। ওনারা তো শুধুমাত্র এইটা নয়, আমাদের যিনি রাষ্ট্র অন্যতম রাষ্ট্র প্রণেতা সংবিধানের উপকার ডক্টর বি.আর. আম্বেদকর, তাকে নিয়ে তো অসম্ভব মন্তব্য করেছেন এবং সেখানেও ঈশ্বর, আল্লাহ, এসব গড এসব টেনে এনেছেন। সুতরাং এদের মনে হয় বোধ শক্তি কিছু নেই। একটাই কথা বলবো যে শিক্ষাবিদ হিসাবে আগামী দিনে নির্বাচনে দাঁড়ানোর মাপকাঠি এবং দেশ চালানোর মাপকাঠি বোধহয় একটা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা হওয়া উচিত, নাহলে এই ধরনের মানুষের সংখ্যা বাড়বে যারা নিজেদের জনপ্রিয়তা বজায় রাখতে গিয়ে কিছু লোকের কাছে পপুলার হতে গিয়ে আরো বেশি অশান্তি ডেকে আনেন এবং এই অশান্তির বীজ অন্য দেশেও ছড়িয়ে দেন। এদের একেবারেই বর্জন করুন এবং আপনার মাধ্যমে আপনার মিডিয়াকে বলবো এই সমস্ত মানুষকে বর্জন করুন, এদের মন্তব্যগুলিকে একেবারে ব্ল্যাকলিস্ট করুন, এনাদের থেকে কোনো ইন্টারভিউ আশাই করবেন না এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আরো বেশি খবর নিন এবং সঠিক সংবাদ পরিবেশন করুন। ধন্যবাদ স্যার। আমি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের একটি জায়গাকে কোট করতে চাচ্ছিলাম আপনার একটি বিশ্লেষণের জন্য। তিনি কিন্তু বলেছেন যে যেহেতু প্রভাবিত করার ক্ষমতা হাসিনা সরকারের উপরে কেন্দ্রীয় সরকারের বা ভারত সরকারের ছিল না, তাহলে আমরা যদি ধরে নিই এই বিষয়টি এমন, যদি প্রভাবিত করার কোনো ক্ষমতা শেখ হাসিনা সরকারের উপরে ভারত সরকারের থাকতো, তবে কি দৃশ্যপট পরিবর্তিত হতো? আপনার কাছে মনে হয় কি বিশ্লেষক হিসেবে, যে উনি যেহেতু মন্তব্যটি করেছেন, প্রভাবিত করার ক্ষমতা থাকলে কি হতো আসলে? দেখুন, এটা আমার তো মনে হচ্ছে আমার বাচ্চার বয়স 2.5 বছর, ওনার তার থেকেও বয়স কম। কারণ বিশ্বের বিভিন্ন দেশে বিচ্ছিন্নতাকামী শক্তি কাজ করে চলেছে, বিভিন্ন দেশ বিভিন্ন দেশের উপর আক্রমণ করে চলেছে। যদি কোনো একটি দেশের এই অভ্যুত্থানকে প্রভাবিত করার আরেকটি দেশের ক্ষমতা থাকে, তাহলে অন্যান্য দেশগুলির ক্ষেত্রে করেনি কেন? কেন আমেরিকার মতো দেশের সঙ্গে ভারতের সৌহার্দ্য বজায় রয়েছে এবং সেক্ষেত্রে আমেরিকার যিনি রাষ্ট্রপ্রধান, তার কিছু নীতিকে সমর্থন করেছেন, কিছু নীতিকে সমর্থন করেননি, তাদের থেকে সাহায্য চেয়েছেন। এইগুলো আমরা দেখেছি, এগুলো ইতিহাসের পাতা শুধু নয়, আমরা সংবাদ মাধ্যমেও দেখেছি। সুতরাং কে কাকে প্রভাবিত করছে, কাকে প্রভাবিত করছে না, এটা আপনারাও জানেন এবং এই ধরনের কথা বলে ওই কোনো একটা মঞ্চে হয়তো বাজার গরম করা যায় বা কোনো একটা সংবাদপত্রে একদিনের জন্য হেডলাইন হওয়া যায়, কিন্তু সত্যিকারের যদি কেউ জনহিতৈষী হন, জনপ্রতিনিধি, তিনি তো একজন জনহিতৈষী, তিনি তো মানুষের ভালোর জন্য কাজ করছেন। তিনি যদি সত্যি জনহিতৈষী হতেন, তাহলে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের মাধ্যমে আপনাদের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে বা কূটনৈতিক বিভাগের সঙ্গে যোগাযোগ করে আগামী খবরগুলো দিতেন এবং এই অশান্তি এড়াতেন। কারণ আমরা আগেই বলেছি, আমরা তো G7 বা সার্ক কান্ট্রির মেম্বার, আমরা তো নিরস্ত্রীকরণ চুক্তিতে সবাই স্বাক্ষর করেছি। তাহলে ভারতের কি কোনো দায়িত্ব বর্তায় না যে পার্শ্ববর্তী দেশগুলিতে অহিংসা যাতে বজায় থাকে, হিংসা যাতে না ছড়ায় এবং এই অভ্যুত্থান যাতে না ঘটে, আগে থেকেই সতর্ক হওয়া? তাহলে এতগুলো মানুষের প্রাণ যেত না, এত রকমের হিংসা ছড়াতো না। এগুলো বলা মানে নিজের হয় পপুলারিটি দেখানো, নয় অত্যন্ত ছেলে মানুষের পরিচয়, এটা আমার মনে হয়। স্যার, সামনে আপনি জানেন যে বিমস্টেক সম্মেলন, সেই সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান তথা প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুজনের কি সাক্ষাতের কোনো সম্ভাবনা রয়েছে? এই বিষয়ে কিন্তু পররাষ্ট্রমন্ত্রীকে, আপনাদের ভারত সরকারের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীকে ওনার স্টেটমেন্টে যেটি এসেছে যে বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে এবং উনি বলেছেন বিষয়টি বিবেচনায় রয়েছে, কিন্তু বিষয়টি কি বিবেচনায় নাকি
দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য, আবারও আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য বা ভালো করার জন্য সম্পর্ককে কোনো সম্ভাবনা কি রয়েছে আপনার মনে হয় যে দুজনের বৈঠক হতে পারে? এ বিষয়ে সঠিক তথ্য আমার কাছে এখনো নেই। এই মুহূর্তে সঠিক তথ্য আপনাকে আমি দিতে পারবো না, কিন্তু আমার মনে হয় যদি দুটি দেশের মধ্যে সাক্ষাৎ ঘটে, কারণ আমি আবারও বলেছি, ব্যক্তিগতভাবে শিক্ষাবিদ হিসাবে এবং অর্থনীতিবিদ হিসাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি। তার যে গ্রামীণ উন্নয়নের মডেল, সেই মডেলে আমরা বিভিন্ন গবেষণাও করি। তার সঙ্গে আরেকটি দেশের রাষ্ট্রপ্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যদি সাক্ষাৎ হয়, তাহলে আমার মনে হয় কিছু সদর্থক প্রস্তাব উঠে আসবে। এবং আমরা মনে প্রাণে চাইছি যে এই যে সম্পর্কের টানাপোড়েন সেটা বন্ধ হোক এবং উন্নয়ন প্রস্তাব, বাণিজ্য প্রস্তাব গৃহীত হোক, যার মাধ্যমে আমরা আগামী দিনে আবার দুটি দেশের শুধু সামাজিক সুসম্পর্ক নয়, অর্থনৈতিক এবং রাজনৈতিক দৃঢ় সম্পর্ক এবং উন্নয়নের সম্পর্ক দেখতে পাবো। আমি আশা করব যে দুজনের মধ্যে সাক্ষাৎ হোক এবং সদর্থক সাক্ষাৎ হোক, সেখান থেকে খুব ভালো কিছু পয়েন্ট বেরিয়ে আসে। স্যার, বর্তমানে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা তাকাই, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন একটি বলয়। এই চারটি দেশের সবকিছু মিলিয়ে সম্পর্কে কখনো টানাপোড়েন, সম্পর্কে কখনো উষ্ণতা, কখনো বা শীতল, বিভিন্ন প্রেক্ষাপট আমরা দেখেছি এই রাষ্ট্রগুলোর মাঝে। স্যার, ভূ রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশও এখন একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, আপনি দেখছেন। তো সবকিছু মিলিয়ে এই সম্পর্কে সকলের ভেতরে কোন ধরনের সহমর্মিতার দিকে যাওয়া উচিত, কিংবা এই সম্পর্ককে যদি আমরা দক্ষিণ এশিয়ার ভেতরে যদি থাকি এবং দক্ষিণ এশিয়ার বাইরেও যদি আমরা চীনকে সংযুক্ত করি, এটি অন্যতম বৃহত্তম পৃথিবীর রাষ্ট্র, জনসংখ্যার দিক থেকে যেমন উন্নত, সবকিছু মিলিয়ে এই ভূ রাজনৈতিক অবস্থানে আমাদের সকলের অবস্থানটি কেমন আপনার কাছে মনে হয়? বাংলাদেশের অবস্থান, পাকিস্তান, ভারত, চীন সবটি মিলিয়ে আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমরা যেটা বুঝতে পারছি না বা বুঝতে চাইছি না, দেখেছেন কোভিড-19 পরিণতি, অর্থাৎ আমেরিকা পৃথিবীর বৃহত্তম শক্তি না চীন বৃহত্তম শক্তি, এই যে সম বা অসম যেটাই বলুন, এই যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই একটা পারমাণবিক বা জৈবিক পারমাণবিক যে এক্সপেরিমেন্টেশন, সুতরাং চীনকে যে খুব বিশ্বাসযোগ্য বন্ধু মনে করা উচিত, সেটাও যেমন বলতে পারি না। ভারতবর্ষ কূটনৈতিক বা রাজনৈতিকভাবে আমেরিকাকেই বারবার সমর্থন জানিয়েছেন, এখনো জানিয়ে চলেছেন। সেই অবস্থান কিন্তু যখন এই বর্তমান সরকার ক্ষমতায় ছিলেন না, কেন্দ্রীয় সরকারের, এই ইকুয়েশন কিন্তু আলাদা ছিল। পরবর্তীকালে চীনকে দমানোর জন্য আমেরিকার সঙ্গে ভারতবর্ষ সৌহার্দ্য বজায় রেখে চলেছে। আবার চীনের সঙ্গে সরাসরি ভারতবর্ষ প্রাচীর যুদ্ধে, সীমান্তবর্তী যুদ্ধে অবতীর্ণ হয়েছে। তিনটে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট ভারত বাংলাদেশ যে সম্পর্কের ক্ষেত্রে। একটা হচ্ছে জল চুক্তি, একটা হচ্ছে সেতু নির্মাণ, আর একটা হচ্ছে সম্পদের আদান প্রদান। এই তিনটে ক্ষেত্রেই কিন্তু এতদিন আমরা সৌহার্দ্য এবং তার পরিণতি হিসাবে মৈত্রী চুক্তি দেখে এসেছিলাম। এখন এই যে সম্পর্কের অবনতি হঠাৎ হয়েছে, তাতে ডেফিনেটলি পাকিস্তান এবং চীন দুজনেই একটা অ্যাডভান্টেজ বা সুবিধাজনক অবস্থায় আছে। তাই কূটনৈতিকভাবে বলবো যে যদি চীনের সঙ্গে মোকাবিলা করতে হয়, চীন কখনোই কিন্তু আমাদের বন্ধু নয়, যেমন আমেরিকাও আমাদের বন্ধু নয়, চীনও আমাদের বন্ধু নয়। এই জন্য চীনের যদি মোকাবিলা করতে হয় এবং পাকিস্তানের সঙ্গে ভারত ও বাংলাদেশের সম্পর্কের যদি সমতা বিধান করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু ভারত এবং বাংলাদেশকে একটি দীর্ঘস্থায়ী মৈত্রী সম্পর্ক বজায় রাখতে হবে। সেই জন্য দুই দেশের রাষ্ট্রপ্রধানকেই আমরা অনুরোধ করব যে আপনারা আমাদের এই মাধ্যমের কথা যদি শুনতে পান, তাহলে আপনারা যদি সুন্দর একটি স্বাস্থ্যবান সম্পর্ক তৈরি করেন এবং নতুন করে একটি বাণিজ্য চুক্তি, বিভিন্ন ধরনের শর্ত দু দেশেরই থাকবে, সেক্ষেত্রে পাকিস্তান বা চীনকে মাথায় রেখে যদি নতুন বাণিজ্য চুক্তি নতুন ভাবে স্বাক্ষরিত করেন, সেক্ষেত্রে দু দেশেরই কিছু বলার থাকবে। এবং সাম্প্রদায়িকতাকে বর্জন করে, এই যে সাম্প্রদায়িক মনোভাব ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় প্রশাসন এবং আপনাদের দেশের কিছু কিছু মানুষের মধ্যে এই সাম্প্রদায়িক মনোভাব, এইটাকে বর্জন করে আমরা যদি শুধুমাত্র একদম অত্যন্ত স্বার্থপর হয়ে অর্থনীতির উন্নয়নের কথা ভাবি, কারণ হিংসা যে কোনো দেশের অর্থনীতিকে দুর্বল করে দেয়। আমি আবারও বলছি, সেক্ষেত্রে সৌহার্দ্যের মনোভাব বজায় রাখার জন্য অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে, যেমন অভ্যন্তরীণ অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে, ঠিক সেই রকম
এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ আমদানি রপ্তানির ক্ষেত্রেও একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। তার জন্য অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে এবং অর্থনৈতিক সম্পর্কগুলিকে সাজাতে হবে। এবং আমি আপনাদের মাধ্যমে ওপেন প্রস্তাব রাখলাম যে যদি আমাকেও কোনো কাজে লাগে, কারণ এই অর্থনৈতিক বা রাজনৈতিক চুক্তিগুলির কিছুটা হলেও আমি বুঝি, সুতরাং সেক্ষেত্রে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব, যাতে ভারত বাংলাদেশের মধ্যে সামাজিক, বিশেষভাবে অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্কের উন্নতি হয় এবং তার মাধ্যমে আমরা আবার একটি দক্ষিণ এশিয়ার শুধু নয়, সারা পৃথিবীর বৃহত্তম না হলেও দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম শক্তি হিসাবে ভারত বাংলাদেশ কাজ করতে পারি। কারণ দেখুন, মুদ্রাস্ফীতির বিষয়টাও রয়েছে অনেকটাই, কিন্তু অনেকাংশেই ভারতবর্ষের প্রতিবেশী দেশ হিসাবে ভারতের মুদ্রাস্ফীতির উপরে বাংলাদেশের মুদ্রাস্ফীতি অনেকটাই নির্ভর করে। কারণ দুটি দেশের মধ্যে যে কারেন্সি এক্সচেঞ্জ বা মুদ্রার যে আদান প্রদান, সেটা কিন্তু খুব বেশিভাবে প্রচলিত। সুতরাং মুদ্রাস্ফীতিকে দমিয়ে রাখতে গেলে আমাদের সুষ্ঠু বাণিজ্যিক বা রাজনৈতিক সম্পর্ক বজায় রাখা উচিত, এটা আমার মনে হয়। আমার মনে হয় দুটি দেশের সরকারই এ বিষয়ে সচেষ্ট হওয়া উচিত। আর মোহাম্মদ ইউনূস তো একজন নামী অর্থনীতিবিদ, তার শুভবুদ্ধির কাছে আমরা অনুরোধ জানাবো। এবং নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একজন ভালো টেকনিক্যাল নলেজ আছে এরকম একজন ব্যক্তিত্ব, এবং যার বিভিন্ন বিদেশি সম্পর্ক, তার সম্পর্কে আমরা অবহিত। মাঝখানের এই যে রাজনৈতিক মনোভাব এবং সাম্প্রদায়িক মনোভাব, বিশেষ রাজনৈতিক মনোভাব তো অবশ্যই থাকবে রাজনৈতিক দলের, কিন্তু তৃতীয় বিশ্বের দেশ হিসাবে উঠে আসতে গেলে, দ্বিতীয় বিশ্বে বা প্রথম বিশ্বে প্রবেশ করতে গেলে সাম্প্রদায়িকতাকে বর্জন করতে হবে। এই যে বিভেদকামী শক্তি, তারা কারা, তাদের চিহ্নিত করতে হবে, তাদের একঘরে করতে হবে এবং নিজেদের মধ্যে সম্পর্ককে আরো মজবুত করতে হবে। এটা যতক্ষণ আমরা পারবো না, ততক্ষণই কিন্তু আমাদের এই আমরা 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 আলাদা ব্যাপারটা থাকবে। দেখুন, আমরা স্বাধীনতার আগে এই যে আমাদের রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম বা অন্যান্য কবি সাহিত্যিক, এবং আপনাদেরও যে সমস্ত কবি সাহিত্যিক, আমরা এখনো কিন্তু আমাদের রেজওয়ানা চৌধুরী বন্যা বা যে সমস্ত নামী শিল্পী, আপনাদের দেশ থেকে আমাদের দেশের নামী শিল্পী, সকালবেলা উঠে তাদের গানও শুনি। কখনো মনে হয় না কোনো হিন্দু বা মুসলিমের গান শুনছি। কখনো মনে হয় না আপনাদের দেশ থেকে আহসান নোবেল, তিনি এসে আমাদের দেশে জি বাংলার অনুষ্ঠানে কি সুন্দর পারফর্ম করলেন। প্রতিদিন মন দিয়ে ওনার গানগুলো শুনতাম, কখনো মনে হতো না যে অন্য ধর্মের কারুর কথা গান শুনছি। এবং আপনাদের দেশের যে সমস্ত কৌতুক শিল্পী, অনেকেরই নাম দুলাভাই একজন ছিলেন, তার অনুষ্ঠানগুলি আমরা শুনতাম রেগুলার, এবং কখনো মনে হয়নি যে অন্য কোনো ধর্মাবলম্বী মানুষের কথা শুনছি। তেমনি আপনারাও কিন্তু আমাদের শিল্পীদের, আমাদের সাহিত্যিকদের, এবং আমাকেও আপনারা অত্যন্ত সম্মান দিয়েছেন আপনাদের দেশে যখন গেছি। তাহলে আমাদের মধ্যে আজকে সেই ব্যাপারটা আলাদা হয়ে গেল কেন? কেন বারবার ভাবতে হয় যে বাংলাদেশের ভিসা পাবো কিনা, বাংলাদেশে গেলে কোনো অসম্মান হবে কিনা, বা আপনারাও ভাবছেন যে ভারতবর্ষে আসতে পারবো কিনা। এই মনোভাব থেকে বেরিয়ে আসতেই হবে। এটা খুব মন খারাপের কারণ, জন্ম থেকে এখন আমার 53 বছর বয়স, এখন যদি আমাকে দেখতে হয় যে ভারত বাংলাদেশের মানুষ আলাদা, তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ নেই, তাদের মধ্যে মমত্ববোধ নেই, তাহলে মরমে মরে যাওয়া ছাড়া আর কিছু আমার কাম্য নেই। এই জন্য চাইবো উত্তরোত্তর সম্পর্কের উন্নতি, এবং সেটা অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে, সেটা সামাজিক উন্নয়নের স্বার্থে। আজকে দেখুন, কোনো দেশ যদি অশান্তি ছড়ানো থাকে, তাহলে সেই দেশের সাধারণ মানুষ কি অবস্থায় থাকে। আবার সেই অশান্তির বীজ যদি আর একটা দেশে ছড়িয়ে যায়, এবং যখন, জাফর ভাই আপনাকে বলবো, আপনি তো আমার ছোট ভাইয়ের মতো, আপনিও আমার বাড়িতে এসেছেন, আমিও আপনার বাড়িতে গেছি, যদি আমাদের মধ্যে কথা বন্ধ হয়ে যায়, তাহলে তৃতীয় একজন মাঝখানে ঢুকে যাবে এবং তিনি নানা রকম কথা ছড়াবেন যেগুলো অনেকটাই ভুল। তা সেইটা দুটো দেশের মধ্যেও হচ্ছে, সেটা একেবারেই কাম্য নয়। বারবার একই কথা বলবো, আমরা আবার কেন ফিরে আসতে পারছি না? আমরা তো বিভিন্ন ভাবেই তো ফিরে আসা যায়। আমরা আবার সেই সৌহার্দ্যের পরিবেশে ফিরে আসি, এবং আমরা এই যে বিভেদকামী শক্তি, তার মধ্যে কিছু মানুষ যারা পদে আছেন, তাদের কথা বলবো, আপনারা বিভেদ ছড়ানো বন্ধ করুন। আপনারা দুটি দেশের মানুষকেই বলবো, আপনারা কিন্তু পদে আসীন হয়েছেন জনহিতকর কাজের জন্য, জনকল্যাণের জন্য। আপনাদের সেই ভাবধারা বজায় রাখুন এবং মৈত্রীর পরিবেশ ফিরিয়ে আনুন।
বাংলাদেশের মানুষ কিন্তু চিকিৎসার জন্য ভারতমুখী আমরা ছিলাম এত দীর্ঘ সময়কাল যাবত। আমরা সবসময় ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমাদের দেশের জনগণ সেটাই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এখন তো ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে বা সংকোচন নীতি আরোপ করা হয়েছে, বা এখনো কি ভিসা দেওয়া হচ্ছে কিনা বা সেটিও নিয়ে প্রশ্ন রয়েছে। তো এই যে ভিসা ইস্যু কেন্দ্রীয় সরকার থেকে রোহিত মোটামুটি এখন বন্ধই রয়েছে প্রায় বিভিন্ন কারণের জন্য। তো এটি কি আবারও সচল হবে বলে আপনার কাছে মনে হয়? এক, এবং দুই হচ্ছে এই যে আহ, স্বাস্থ্য স্বাস্থ্য খাতে আমাদের একটি নির্ভরতা ছিল ভারতের, সেটি থেকে আপনারাও তো বঞ্চিত হচ্ছেন। আমরা যদি হিসেব করি এইভাবে অর্থনীতির হিসেবে, যে একটি বৈদেশিক মুদ্রা থেকে ভারত বঞ্চিত হচ্ছে, এটি একটি বিষয়। একই সাথে আপনি স্যার দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে উঠে এসেছে পশ্চিমবঙ্গে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ লোক পর্যটক প্রতি বছর ভ্রমণ করে থাকেন। এটি অনেক বছর ধরে হয়ে এসেছে, যেটি বর্তমানে বন্ধ রয়েছে সাম্প্রতিককালে আমরা দেখেছি। এবং এতে করে পশ্চিমবঙ্গে যারা ক্ষুদ্র দোকানি বা বিভিন্ন ব্যবসায়ী মহল বা বিভিন্ন বিপণী বিতান বা বিপণীর মালিক বা হোটেল মালিক, তারা সকলেই মারাত্মক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি নিয়েও কথা হয়েছে অনেকবার। তো সবকিছু মিলিয়ে এই সামগ্রিক বিষয়গুলোকে দেশের স্বার্থে বিবেচনা করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কি আপনার কাছে মনে হয় ইতিবাচক কোনো পদক্ষেপ আসতে পারে সামনে? অবশ্যই আপনি যে প্রশ্নগুলো করছেন ভীষণভাবে পড়াশোনা করা এবং গবেষণা করা প্রশ্ন, একদম বাস্তবমুখী প্রশ্ন। যে শিক্ষা, স্বাস্থ্য এবং বাণিজ্য, এই তিনটে হচ্ছে যে কোনো সমাজের উন্নয়নের মাপকাঠি। এবং বিশেষত বাণিজ্য এবং স্বাস্থ্য, যেগুলো থেকে বৈদেশিক মুদ্রা আসতে পারে। আমি জানি না যে কোন মূর্খ এগুলোকে বর্জন করছেন, এবং একটা একমুখী কথা বলতে গিয়ে এই যে সত্যি বৃহত্তম স্বার্থ থেকে বঞ্চিত হচ্ছেন। যে জন্ম থেকে দেখে আসছি চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ এবং বাণিজ্যের জন্য বাংলাদেশের মানুষ কলকাতার বুকে, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আসতেন, এবং সেখান থেকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিপুল সংখ্যক আহ, বৈদেশিক মুদ্রা অর্জন হতো এবং দুদেশের একটা সৌহার্দ্য বজায় থাকতো। আবার উল্টো দিকে পর্যটনের মাপকাঠি হিসেবেও, যে এই যে আপনাদের কুষ্টিয়া, কুমিল্লা বা এই সমস্ত জায়গাগুলিতে পশ্চিমবঙ্গের মানুষ যেতেন, রবীন্দ্রনাথও তো কুষ্টিয়া কুমিল্লায় গিয়ে তার বাণিজ্যমুখী ভাবধারা দেখিয়েছেন। আজকে মোহাম্মদ ইউনিস তার গবেষণার জন্য নোবেল পেয়েছেন যে বিষয়টিতে, সেই গ্রামীণ উন্নয়নের মডেল কিন্তু রবীন্দ্রনাথের ছিল। রবীন্দ্রনাথ কুষ্টিয়া কুমিল্লাতে গিয়ে সেলফ হেল্প গ্রুপের মডেল যেটা তৈরি করেছিলেন, সেটা লন্ডনের এস্থার ডাফলো এবং এলমার্ট সাহেব গিয়ে সেটাকে বাণিজ্যিকীকরণ করে লন্ডনে একটা বিরাট বড় মিউজিয়াম তৈরি করে ফেললেন। অথচ ভারতবর্ষ এবং বিশেষত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কথা কোথাও সেখানে লেখা নেই, কিন্তু আমি সেখানে ভিজিট করেছি। সুতরাং আমাদের যে অর্থনীতির সমৃদ্ধির জায়গা, আমাদের যে রিসোর্সেস, সেগুলো ইউজ করে অন্য দেশ কিন্তু লাভবান হয়ে যাচ্ছে। আমরা মূর্খের মতো এই প্রতিযোগিতায় নামছি, এবং এই যে বিদেশি ভিসা বন্ধ করে দেওয়া হলো কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে, সেটা কিন্তু আমাদের পক্ষে খুব ক্ষতিকারক। এবং আমার কাছে যতদূর খবর আছে, আগামীতে আমরা খুব তাড়াতাড়ি আবার সেই অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্কের উন্নয়নের দিকে যাব। এবং এই যে ভিসার আদান প্রদান, সেই বিষয়টিও খুব তাড়াতাড়ি, যেটা শিথিল হয়ে আছে সেটা খুব তাড়াতাড়ি আবার উষ্ণ হবে, এবং আমরা আবার বাণিজ্যিক সম্পর্কের মধ্যে প্রবেশ করব। যতদিন না হচ্ছে ততদিন সত্যিই মন খারাপের কারণ। ধন্যবাদ স্যার। স্যার, আমি খুব ছোট করে একটি বিষয়কে সামনে আনতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের উপরে কোনো প্রচেষ্টা রয়েছে কিনা, বা সেই প্রচেষ্টার পাশাপাশি কোনো ধরনের চাপ প্রয়োগ রয়েছে কিনা, বা কোনো ধরনের পদক্ষেপ, বিশেষ কোনো পদক্ষেপ রয়েছে কিনা এই সম্পর্ক উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে? অবশ্যই, মানে একেবারে ঠিক জায়গাতে এলেন, সঠিক জায়গাতে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই সম্পর্কের উন্নয়নের জন্য বারবার বলেছেন, এবং তিনি পাতার পর পাতা চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং মুখ্যমন্ত্রীর এই প্রধানমন্ত্রীর দপ্তরে। এবং এই যে বর্তমানে উনি গেছেন লন্ডনের একটি বিশেষ বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে এবং এটা সেমিনারে অংশগ্রহণ করতে, সেখানেও কিন্তু উনি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মৈত্রীর ভাবধারার কথা অলরেডি বলেছেন বা বলতে চলেছেন। আরো আরেকটি বিশ্ববিদ্যালয়ে উনি যাবেন, কেলগ কলেজে গেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এবং আরো একটি কলেজে উনি পড়াতে যাবেন।
এই জায়গায় উনি বারবার করে কিন্তু এই যে দুদেশের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মৈত্রীর কথা বলে চলেছেন এবং সেই মৈত্রীর ভাবধারার মাধ্যমে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বাণিজ্য এবং অন্যান্য কূটনৈতিক সম্পর্ক তো বেশ ধনাত্মক জায়গায় ছিল এবং বেশ উন্নতির জায়গায় ছিল, সেটা যাতে আরো আবার ফিরে আসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বারবার বলা হয়েছে। আশা করব যে আমরাও এর শরিক, আমাদের মাধ্যমে ওই কথাগুলো বিভিন্ন দপ্তরে কেন্দ্রীয় সরকারের পৌঁছচ্ছে এবং তার মাধ্যমে আগামী দিনে এই মান উন্নয়ন সম্ভব হবে বলে আমি মনে করি। আমি খুব পজিটিভ। কোনো কোনো কিছুই পৃথিবীতে স্ট্যাগনেন্ট নয়, থেমে থাকে না। যেমন আমরা সংস্কৃতে একটি কথা বলি, চক্রবৎ পরিবর্তনতে দুঃখানি চ সুখানি চ। দুঃখ যেমন এসেছে তেমনি সাধারণ মানুষ, দেখুন আপনাদের দেশেও কিছু বিভেদকামী মানুষ বা শক্তি আছেন, আমার দেশেও আছেন, কিন্তু সাধারণ মানুষ যারা এগুলো চান না তাদের সংখ্যা তো অবশ্যই বেশি। এটা তো জাফর ভাই আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, না হলে আপনার মতো মানুষরা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে এই পজিটিভ খবরগুলো এবং পজিটিভ কথাগুলো প্রচার করতেন না। সাধারণ মানুষের স্বার্থে আমাদের জাগতেই হবে এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। আপনাদের সঙ্গে সেই পুরনো সম্পর্ক ফিরে আসুক, আমরা গলা ফাটিয়ে চিৎকার করে কেন্দ্রীয় সরকারের কাছে বলবো এবং তার মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে আমরা আবার সঠিক জায়গায়, পুরনো জায়গায় ফিরে আসতে পারি। প্রফেসর ডক্টর প্রণব ধর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকবার জন্য। আপনার অত্যন্ত মূল্যবান সময় দিয়ে অত্যন্ত মূল্যবান বিশ্লেষণ, রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন আঙ্গিকে আপনার বিশ্লেষণ দুই দেশের জন্য তুলে ধরবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আবারও দেখা হবে আমাদের সাথে আরো নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে স্যার আপনার সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ স্যার আপনাকে। জাফর ভাই, আপনি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার সংবাদ মাধ্যম এবং আমার যে সহবক্তা সবাইকে আপনাদের পরিবার নিয়ে, আপনাদের সমাজ নিয়ে, দেশ নিয়ে ভালো থাকবার কামনা করি। ঈদ মোবারক আগে থেকেই খুব ভালোভাবে পালিত হোক এবং আমাদের মধ্যে এই মৈত্রীর ভাবধারা আবার ফিরে আসুক ইনশাল্লাহ। আমরাও সেটি প্রত্যাশা করি, আমরাও সেটি অন্তঃকরণের প্রত্যাশা করি, সেই ভাবধারা আবারও ফিরে আসুক দুই দেশের মধ্যে। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ, নমস্কার। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য, আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। শুভরাত্রি।